2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনার চলে যাওয়ার 1 বছর হলো। এই 1 বছরে ইউনূস সরকারের অর্জন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কি বলা হয়েছে ওই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদযাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অধিকার কর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক নয়া বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করেছেন। দেশের বিভিন্ন স্থানে কনসার্ট হয়েছে, জাতীয় পতাকা ওড়ানো সহ শোভাযাত্রা হয়েছে। কোথাও কোথাও আবার শোকরানা নামাজ, বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছিল। অনেকে শেখ হাসিনার পতনকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ 17 কোটি মানুষের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দেন। বিবিসি বলছে, দ্বিতীয় স্বাধীনতা উদযাপনে প্রাণোচ্ছল এসব কর্মকাণ্ড বিগত 12 মাসের প্রকৃত চিত্র তুলে ধরেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, দেশে গণপিটুনি, জনতার সহিংসতা বা মব, প্রতিশোধমূলক হামলা এবং তথাকথিত ধর্মীয় উগ্রবাদের পুনরুত্থানের ঘটনা ঘটছে। এসবই দেশের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বিপথে নেবার হুমকি তৈরি করেছে। আর ছাত্র জনতার আন্দোলনে নাটকীয়ভাবে ক্ষমতা হারানো হাসিনা এখন প্রতিবেশী ভারতে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি প্রাণঘাতী দমন-পীড়নে নিজের ভূমিকা অস্বীকার করছেন এবং তার বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে অস্বীকৃতি জানাচ্ছেন। নারী অধিকার কর্মী ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক বলেন, আমার মনে হয় আমরা সরকার পরিবর্তন দেখেছি, বিপ্লব নয়। মূলত নারী বিদ্বেষ এখনো অটুট, পুরুষতান্ত্রিক প্রভাব অক্ষত রয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারে গঠিত নারী বিষয়ক সংস্থার কমিশনের প্রধান ছিলেন। এই কমিশন গঠনতন্ত্র ও বহুত্ববাদের লক্ষ্য নিয়ে হওয়া গণ অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আনার জন্য গঠন করা হয়েছিল। চলতি বছরের এপ্রিলে 10 সদস্যের এই কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। এতে নারীর উত্তরাধিকার ও তালাকের অধিকার নিশ্চিত করে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা এবং যৌনকর্মীদের অধিকার সুরক্ষার সুপারিশ করা হয়, যেখানে যৌনকর্মীদের পুলিশ ও অন্যদের দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার হওয়ার ঘটনা খুব সাধারণ। এর পরের মাসে হাজারো ইসলামী কট্টরপন্থী এই প্রস্তাবের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। তারা দাবি করেন, এসব সুপারিশ ইসলাম বিরোধী এবং অধিকারের প্রশ্নে পুরুষ ও নারী কখনো সমান হতে পারে না। প্রতিবাদকারীরা নারী কমিশন ভেঙে দেয়া এবং এসব প্রস্তাব দেওয়ার জন্য কমিশনের সদস্যদের শাস্তির দাবি জানান। এরপর কমিশনের প্রস্তাবগুলো নিয়ে আর কোনো প্রকাশ্য বিতর্ক হয়নি। তবে শিরিন হক হেফাজতে ইসলামের ওপর দায় চাপিয়ে বলেন, হেফাজতে ইসলামের হাতে আমরা যখন প্রচুর নিগ্রহের শিকার হয়েছিলাম, তখন অন্তর্বর্তী সরকার আমাদের যথেষ্ট সমর্থন দেয়নি। এটা আমাকে হতাশ করেছে। এই অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ডক্টর ইউনূসের কার্যালয়ে কোনো সাড়া দেয়নি। অধিকার কর্মীরা বলছেন, নারী কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কেবল একটি উদাহরণ। এ থেকে দেখা যায় হাসিনার আমলে প্রান্তিক করে রাখা ডানপন্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তারা দেশের কিছু এলাকায় মেয়েদের ফুটবল ম্যাচ খেলার বিরোধিতা করেছে। নারী তারকাদের বাণিজ্যিক প্রচারণামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েও আপত্তি তুলেছে। এমনকি কিছু ক্ষেত্রে নারীদের পোশাকের কারণে প্রকাশ্যে হয়রানি করার মতো ঘটনাও ঘটেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কেবল নারীরাই নয়, সংখ্যালঘু সুফি মুসলিমদের অনেক মাজারও গত 1 বছরে কট্টরপন্থীদের হাতে ভাঙচুরের শিকার হয়েছে। এরপরও শিরিন হকের মতো অনেকে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলেও বাংলাদেশ এখনো অতীতের মুখোমুখি।
হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এখনও তীব্র ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশে। এই দল যখন ক্ষমতায় ছিল তখন তারা বেআইনি হত্যাকাণ্ড, গুম এবং ভিন্ন মত দমন করেছে, এমন অভিযোগ রয়েছে, প্রমাণও আছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পর্যবেক্ষণকারী সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেন, বাংলাদেশে এমন এক বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা কেবল জবাবদিহি নয়, প্রতিশোধ এবং প্রতিকারও দেখতে চেয়েছে। তবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে যে বিচার ছিল তা বজায় রাখা বা সেটার অনুকরণ করা এখন চলতে পারে না। আওয়ামী লীগের দাবি দেশে ঠিক সেটি ঘটছে যেমনটা তাদের আমলে ছিল। দলটির দাবি, গত 1 বছরে তাদের শখানেক সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছে, তবে এর পক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারেনি। অন্তর্বর্তী সরকার তথ্য প্রমাণ দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, এমনকি বেশ কয়েকজন সাংবাদিককে হত্যা মামলায় গ্রেপ্তার করে কয়েক মাস ধরে কারাগারে রাখা হয়েছে। বারবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। সমালোচকদের অভিযোগ, এসব হত্যা মামলার কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, কেবল অতীতে আওয়ামী লীগকে সমর্থন করার কারণে তাদের আটক রাখা হয়েছে। তবে সমালোচকদের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর স্থিতি ফিরতে সময় লাগে, আমরা এখন এক অন্তর্বর্তী পর্যায়ে আছি। তিনি এই আন্দোলনের অন্যতম নেতা এবং কিছুদিন আগে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অবশ্য নাহিদ ইসলাম স্বীকার করেন, দেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি, যদিও তিনি ইসলাম পন্থার প্রভাব বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তার মতে এটি একটি বিস্তৃত সাংস্কৃতিক সংগ্রামের অংশ, যা বহু বছর ধরে চলছে। বাংলাদেশে গেল 1 বছরে উন্নতিরও কিছু লক্ষণ রয়েছে। অনেকে অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতি স্থিতিশীল করার কৃতিত্ব দিচ্ছেন। আশঙ্কার বিপরীতে ব্যাংকিং খাত টিকে গেছে। বাংলাদেশ বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করেছে, খাদ্যের দাম মোটামুটি স্থিতিশীল এবং প্রবাসী আয় ও আন্তর্জাতিক ঋণের সহায়তায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ মজুদ রেখেছে। রপ্তানিও স্থিতিশীল। এছাড়া আছে এমন কিছু অদৃশ্য পরিবর্তন যেগুলো পরিমাপ করা কঠিন। নাহিদ ইসলামের দাবি, হাসিনার পতনের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এখন সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান, গণহত্যা ও তীব্র রাজনৈতিক বিরোধের মধ্য দিয়ে গড়ে ওঠা এই দেশের জন্য এটি উদযাপনের বিষয়। তবে অনেকে আবার সেটি নিয়ে প্রশ্ন তুলছেন। অন্তর্বর্তী সরকারের উপর ছাত্রনেতাদের প্রভাব সমালোচিত হয়েছে বছর জুড়ে। নজিরবিহীন আন্দোলনের নেতৃত্ব দিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার স্বীকৃতি হিসেবে তাদের সরকারে দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে মন্ত্রিসভায় 2 ছাত্রনেতা রয়েছেন। সমালোচকদের অভিযোগ, আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করার মতো কিছু বিতর্কিত সিদ্ধান্ত ছাত্রনেতাদের চাপে নেওয়া হয়েছে। ডেভিড বার্গম্যান বলেন, সরকার মাঝে মাঝে কিছু জনমুখী দাবিতে সাড়া দিয়েছে, বিশেষ করে ছাত্রদের দাবিতে, কারণ আশঙ্কা ছিল যে অন্যথায় আরও বড় প্রতিবাদ হতে পারে। তবে এটি নিয়মের চেয়ে ব্যতিক্রমী বেশি ছিল। এদিকে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, তাদের সমর্থকদের চুপ করিয়ে দেওয়া হচ্ছে, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। অধিকাংশ নেতা হয় কারাগারে, নয়তো নির্বাসনে। হাসিনা মন্ত্রিসভার সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে গণপিটুনির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুও অব্যাহত রয়েছে। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আমরা একটি স্বৈরশাসন উৎখাত করেছি, কিন্তু যদি স্বৈরতান্ত্রিক চর্চার ইতি না টানি তাহলে নতুন বাংলাদেশ করতে পারব না। বাংলাদেশ এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। আগামী 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের মতে যদি রাজনৈতিক ব্যবস্থায় অর্থবহ কোনো পরিবর্তন না আসে, তাহলে যে মানুষগুলো অভ্যুত্থানে প্রাণ দিয়েছিল তাদের আত্মত্যাগ বৃথা যাবে।